স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনাম। ফুলবাড়িয়া মার্কেটের ২৫০ অবৈধ দোকান উচ্ছেদ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসায়ী কর্মচারীদের সাথে পুলিশের সংঘর্ষ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর মামলায় ৪ জনের রিমান্ডে। করোনায় আরও ৩২ মৃত্যুতে দেশে প্রাণহানি ছাড়ালো ৬,৯০০। এক মাসে মৃত্যুহার বেড়েছে ৩৮ ভাগ। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ। ফুলবাড়িয়ায় প্রায় ২৫০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানের সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় কয়েক রাউন্ড টিয়ারশেল। মেয়র ফজলে নূর তাপস বলেছেন, দক্ষিণ সিটিতে মার্কেটগুলোতে কোনো অবৈধ দোকান রাখা হবে না। বুধবারও চলবে উচ্ছেদ অভিযান। তবে ব্যবসায়ীদের দাবি, সাবেক মেয়র সাইদ খোকন টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের মার্কেটে এসব দোকানের বরাদ্দ দিয়েছিলেন। উচ্ছেদ দলের সাথে কয়েক দফা বাগবিতণ্ডার পর বেলা ১:৩০টার দিকে রাস্তা থেকে ব্যবসায়ীদের সরিয়ে ফুলবাড়িয়া সুপারমার্কেট ২-এর নগর প্লাজার সামনের একটি অবৈধ দোকান ভাঙা শুরু হয়। এতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দোকানীদের মাঝে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আর মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। প্রায় ২০ মিনিট সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবারও শুরু হয় উচ্ছেদ অভিযান। চলে সন্ধ্যা পর্যন্ত। সিটি কর্পোরেশন বলছে, নকশা বহির্ভূত হওয়ায় এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সাবেক মেয়র সাইদ খোকন এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন। দাবির সপক্ষে সিটি কর্পোরেশনের ভাড়ার রসিদ এবং বরাদ্দপত্র দেখালেন কয়েকজন। যদি সিটি কর্পোরেশনের লোক যদি সিলগালা মারে, তো টাকাটা কোথায় গেছে? অবশ্যই সিটি কর্পোরেশনের গেছে। আর ওই সিটি কর্পোরেশন মানে কি, মেয়রই ছিল। আমরা গত বছরে ৮৬ মাসের ভাড়া, ট্রেড লাইসেন্স, যাবতীয় যা যা দরকার এবং শাটার প্রতি ৮ লক্ষ ১২ লক্ষ এবং কোনো বড় বড় দোকান, ভালো পজিশনের দোকান ৪০ লাখ ৪৫ লাখ টাকা নিচে তারা। মার্কেটারি যারা আছে কর্মকর্তা, তাদের মাধ্যমেই এটা আগের যারা মেয়র ছিল তাদের সাথে একটা সমঝোতা করে আমাদের এই দোকানগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন জানান, ব্যবসায়ীদের দাবির আংশিক সত্যতা রয়েছে। সিটি কর্পোরেশন বেশ কিছু দোকান থেকে ভাড়ার টাকা নিয়েছে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে ভাড়া আদায় সাপেক্ষে তাদেরকে বৈধতা দিয়েছে। অনেকেই এই বৈধতার সুযোগ গ্রহণ করে তারা ভাড়া পরিশোধের মাধ্যমে বৈধতা নিয়েছেন, অনেকে কিন্তু আবার নেনও না। দক্ষিণ ঢাকার মেয়র জানালেন, অবৈধভাবে দোকান বরাদ্দের সাথে কর্পোরেশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আগের পরিস্থিতি অন্যরকম ছিল, এখন ইনশাল্লাহ কেউ এইসব কাজের সাথে সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত নাই এবং থাকবে না, এবং যদি থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রথম দিনের অভিযানে ৩টি ভবনের সামনের ২৫০-র বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযান চলমান থাকবে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পর হুঁশিয়ারি দিয়েছিলেন অবৈধ স্থাপনা উচ্ছেদের। ফুলবাড়িয়া সুপারমার্কেট ২-এর ৯১১টি দোকান উচ্ছেদের মধ্য দিয়ে জোরে সোরে শুরু হলো সেই কার্যক্রম। পর্যায়ক্রমে ২৯টি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদেরও ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসান এবং বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য, প্রতিকৃতি এবং মুরাল নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ভাস্কর্য ভাঙায় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করল উচ্চ আদালত। আবেদনকারী শুনানিতে বলেছেন,
বঙ্গবন্ধুর ভাস্কর্যের সঙ্গে ধর্মীয় চেতনার কোনো সম্পর্ক নেই। একটি স্বাধীন দেশের জাতির পিতার ভাস্কর্য, মুরাল, প্রতিকৃতি নিয়ে বিভেদ তৈরি কোনো মতেই কাম্য নয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা যে ভেঙেছে, এইটার জন্য আমরা পেয়েছি। ইসলামিক ফাউন্ডেশন এবং খতিব বাইতুল মোকাররম ওনারা যেন অ্যাওয়ারনেস বাড়ান এবং সরকারকে এই ব্যাপারে সহযোগিতা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদ করেছে আজকে। আমরা দেখেছি সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের যুক্ত আছেন। আমরা যাচ্ছি তার কাছে। জনাব আবু নাসের, আমরা দেখছিলাম ব্যবসায়ীদের অনেকে দাবি করছেন যে তারা সিটি কর্পোরেশনকে নিয়মিত ভাড়া পরিশোধ করেছেন এবং দোকান নেয়ার জন্য তারা কয়েক লাখ টাকা পর্যন্ত বরাদ্দের জন্য দিয়েছেন। তো তারা যদি টাকা দিয়ে থাকেন এবং নিয়মিত রসিদের বিনিময়ে ভাড়াও পরিশোধ করে থাকেন, তাহলে তাদের একটা বৈধতা দাঁড়ায় কিনা, এটি সিটি কর্পোরেশন কিভাবে মীমাংসা করবে? ধন্যবাদ আপনাকে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন, আপনি শুনতে পাচ্ছি। আসলে এই ধরনের কোনো ওনাদের যে দাবিটি, সে দাবিটি হলো যে আপনারা জানেন আজকে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এর 3টি ব্লকে, যেটাকে ব্লক এ, বি, সি কর্পোরেশনের খাতায়, আর ওনাদের খাতায় যেটা সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের সুপার মার্কেট নামে খ্যাত, সে 3টি সুপার মার্কেটে, সে 3টি ব্লকে আমরা 911টি অবৈধ দোকান চিহ্নিত করেছি এবং সেটা চিহ্নিত করার জন্য আমাদের একটা কমিটি ছিল। সে কমিটি সকল যাচাই বাছাই সাপেক্ষে এবং এটার হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড সকল কিছু যাচাই বাছাই করে আমরা এই সিদ্ধান্ত এসেছি যে 911টি দোকান সেখানে অবৈধ রয়েছে। যেমন আপনি খুব অবাক হবেন, সেখানে কিন্তু বৈধ দোকানের সংখ্যা মাত্র 511টি, কিন্তু অবৈধ দোকানের সংখ্যা হচ্ছে 911টি। এই যে 911টি দোকানগুলো 1999 সাল থেকে বিভিন্ন প্রেক্ষাপটে তাদেরকে অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দের যে শর্ত, সেই শর্ত ছিল এরকম, কর্পোরেশন যখনই চাইবে তখনই সেই দোকানগুলো আমরা রিক্যাপচার করতে পারবো এবং শুধু তাই নয়, সংশ্লিষ্ট দোকানিরা সেগুলো তাদের নিজ খরচে ভেঙে দেবেন। কিন্তু ওনারা সেটা না করে ফুটপাতের উপর ডাবল লেন করেছেন এবং ডাবল লেন করে সেই এই জায়গাতেই আমি একটু আসছি। আমি আপনার কাছে জানতে চাই যে এগুলো কিন্তু অস্থায়ী স্থাপনা ছিল না। আমরা দেখেছি যে সেখানে রীতিমতো দেয়াল তুলে পাকা দোকান তৈরি করেছে, দিনের পর দিন এগুলো হয়েছে এবং এই মার্কেটটার অবস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মূল কার্যালয়, সেটার একেবারেই সামনে। তো এত কিছু হয়ে গেল, আপনারা এতদিন এগুলো কোনো রকম নজরদারি করলেন না কেন? আপনি বলছেন 99 সাল থেকে 911টা দোকান, 500টা দোকান থাকার কথা, তার দ্বিগুণ অবৈধ দোকান, এতগুলো দোকান পাকা জায়গায়, সেখানে হাঁটার জায়গা, সিঁড়ি ঘর, টয়লেট সবগুলোই দোকান হয়ে গেল। কেন আপনারা নজরদারি করলেন না এতদিন? বিষয়টা হচ্ছে, আমাদের যিনি বর্তমান মাননীয় মেয়র রয়েছেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস স্যার, মেয়র মহোদয় যেটা চান যে উনি সকল ধরনের বর্জ্য অপসারণ করবেন। সকল ধরনের বর্জ্য বলতে যে একেবারে ডাস্টবিনের যে বর্জ্য, নিত্য নৈমিত্তিক যে বর্জ্য, এটার পাশাপাশি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কর্পোরেশনের যারা অংশীজন আছেন, সেই অংশীজন যদি কোনো রকম বর্জ্য সৃষ্টি করে, দ্যাট মিনস অবৈধ কোনো ধরনের দখল, সে দখলের বিরুদ্ধে ওনার কিন্তু শতভাগ যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন সেগুলো, এটার একটা প্রেক্ষাপট আছে। সেই কারণে আমরা হয়তো দীর্ঘ সময় পরে এই বিষয়ে আমরা নজর দিতে পেরেছি, কারণ এটা তো আসলে একটা পলিসি মেকিং এর জায়গা থেকে একটা বড় সিদ্ধান্তের বিষয় এবং দৃঢ় সিদ্ধান্তের বিষয়। সেই জায়গায় আগে যারা ছিলেন ওনাদের পলিসি হয়তো। জনাব আবু নাসের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে 2 মাদ্রাসা শিক্ষককে 4 দিন এবং 2 ছাত্রকে 5 দিন করে রিমান্ডে দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রেজাউল করিম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার আসামিদের আদালতে হাজির করে 2 মাদ্রাসা ছাত্রের 10 দিন এবং 2 শিক্ষকের 7 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার। আসামিরা হলেন কুষ্টিয়ার জুগিয়া এলাকার ইবনে মাসুদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আবু বকর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদ, একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আল আমিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ার 5 মাথার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে রোববার এই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সুষ্ঠু তদন্ত করতে হলে রুট জানার দরকার। আমরা আদালতে বলেছি যে আর জন্য কোনো ভাস্কর্য ভাঙা না হয়, আর জন্য এরকম গভীর ষড়যন্ত্রে কেউ লিপ্ত না হয়, এইটাকে অবিলম্বে বন্ধ করার জন্য আজকে আমাদের এই মোকদ্দমায় রিমান্ডের প্রয়োজন। ভাস্কর্য নিয়ে স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রী আলেমদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ভাস্কর্য নিয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সরকারের সঙ্গে আলেম সমাজের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তারা। তিনি বলেন, জামায়াত বিএনপি ইন্ধন দিয়ে হুজুরদের রাস্তায় নামিয়েছে। ভাস্কর্য নিয়ে সরকারের বিরুদ্ধে কোনোভাবেই চক্রান্ত করা চলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হাসপাতাল, শহর, এয়ারপোর্ট, মসজিদ, ট্রাস্ট নির্মাণ, এমনকি মিনার নির্মাণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা বিভিন্ন মোড়ে, বিভিন্ন ব্রিজের কাছে সুন্দর সুন্দর মসজিদ, ট্রাস্ট এবং মিনার, যে সমস্ত জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে, প্রাণীর কোনো ছবি না, এগুলোর আপনারা সুন্দরভাবে সাজাইয়া করেন। বঙ্গবন্ধুর নাম দিয়ে ওইগুলো সুন্দরভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাস্কর্যগুলো তৈরি করুক। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 25 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 6,906 জনের। 137টি ল্যাবে 24 ঘন্টায় 17,084 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 2,202 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.89%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শনাক্ত সহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,81,945 জনে। আর একদিনে সুস্থ হয়েছেন আরও 2,571 জন। এ নিয়ে মোট সুস্থ 4,01,194 জন। দেশে করোনা সংক্রমণের 9 মাসে এসে শনাক্ত এবং মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। গত 1 মাসেই মৃত্যু বেড়েছে 38 ভাগ আর শনাক্তের হার বেড়েছে 35 ভাগের বেশি। তবে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়েনি। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এ পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে এই প্রতিষ্ঠানে। এখানে নভেম্বরের প্রথম 9 দিনে ব্র্যাকের পাঠানো নমুনায় শনাক্তের হার ছিল 7.69%। পরের 9 দিনে শনাক্তের হার বেড়ে হয় 18.56 ভাগ, আর শেষের 9 দিনে তা বেড়ে হয়েছে প্রায় 30 ভাগ। 1 মাসেই নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে 23 ভাগ। আমরা যেভাবে মনে করি যে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে অথবা করোনার প্রকোপ আর সেইভাবে আমাদের দেশে নাই, কিন্তু আমাদের বিশ্লেষণ সেটা কিন্তু বলছে না। আমাদের বিশ্লেষণ বলছে যে করোনা আবারও একটুখানি ঊর্ধ্বমুখী। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ। প্রথম মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল 51, তবে পরের কয়েক মাসে বাড়ে সংক্রমণ ও মৃত্যুর হার। সবচেয়ে বেশি 98,000 রোগী শনাক্ত হয় জুন মাসে। মাঝখানে কিছুটা কমলেও আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। 8 নভেম্বর পর্যন্ত আগের 1 মাসে রোগী শনাক্ত হয়েছে 45,646, তবে সবশেষ 1 মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে 61,000-এর বেশি। প্রাইভেট কোনো হসপিটালে কিন্তু জায়গা নেই, নিশ্চয়ই খেয়াল করছেন, এবং গভর্নমেন্ট হসপিটালেও কিন্তু অনেক টুইটুম্বুর অবস্থা। যদি আপনি উৎস বন্ধ না করতে পারেন, সংক্রমণের হার যদি আপনি কমাতে না পারেন, তাহলে তো হাসপাতালে এই কেস সংখ্যা বাড়তেই থাকবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা হসপিটালগুলোকে সেকেন্ড ওয়েভ মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি
গ্রহণ করেছি যে আপনি যদি একটি সুরক্ষিত একটি মাস্ক যদি আপনি পরতে পারেন তাহলে আপনি 95%-এর চেয়ে বেশি নিরাপদ। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেশি রাজধানীতে। এ পর্যন্ত মৃত্যুর 54 ভাগই ঢাকায়। মৃতদের 79 ভাগের বয়স 50-এর বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা থেকে সুস্থ হবার পরও টিকা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ এবং শিশু বিশেষজ্ঞ উইলিয়াম মোস এই কথা জানিয়েছেন। অন্যদিকে রোগী বাড়তে থাকায় ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরের হাসপাতালে দেখা দিচ্ছে শয্যা এবং চিকিৎসা সরঞ্জাম সংকট। করোনায় বিশ্বে পর্যন্ত মারা গেছে 15,50,000-এর বেশি মানুষ। মোট সংক্রমিত 6,79,00,000। করোনায় বিশ্বে একদিনে 8,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 5 লাখের বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, মারা গেছে 1500-র বেশি মানুষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 2,90,000 ছাড়িয়েছে। নতুন আরও 2 লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত 1,53,00,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় পেনসিলভানিয়া সহ বিভিন্ন রাজ্যের হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা বলছেন, করোনায় আক্রান্ত ও সুস্থ ব্যক্তিরও ভ্যাকসিন গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 528 জনের মৃত্যু ইটালিতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে প্রায় 14,000 মানুষের দেহে। রাশিয়াতে গত 24 ঘন্টায় 400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সের হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় জায়গার পাশাপাশি সংকট দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের। 24 ঘন্টায় দেশটিতে রোগী মিলেছে 3,500, মারা গেছে 366 জন। ব্রাজিলে সোমবার 426 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 24,000 রোগী। দেশটির সাও পাওলো শহরে করোনা পরীক্ষামূলক টিকা কর্মসূচি 25 জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন সেখানকার মেয়র। ভারতে একদিনে 404 জনের প্রাণ গেছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু প্রায় 1,41,000। নতুন আরও 27,000-এর বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 97 লাখ ছাড়িয়েছে। এদিকে পাকিস্তানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে 6 করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 7 স্বাস্থ্যকর্মীকে বহিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে করোনা ভাইরাসের 3য় ধাপের সংক্রমণ মোকাবেলায় সেনাবাহিনী নামাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। গত কয়েকদিনের সংক্রমণ বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটির সরকার। 24 ঘন্টায় জাপানে 2,000 ও দক্ষিণ কোরিয়ায় 615 জন রোগী শনাক্ত হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করল যুক্তরাজ্য। ফাইজার বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগ শুরু করেছে দেশের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS। প্রথম ধাপে অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সেবায় নিয়োজিতরা। 2 ডিসেম্বর ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার সেই টিকার প্রয়োগ শুরু করল দেশটি। আর প্রথম টিকাটি পেয়েছেন 90 বছর বয়সী মার্গারেট কিনান। আমার ভীষণ ভালো লাগছে, সঙ্গে বেশ অদ্ভুত লাগছে। ভালো কিছুর অংশ হতে পেরেছি। ভয়াবহ ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে চাই। ভ্যাকসিন নেওয়ার পর পরিবারের সবাইকে ফোন দিয়ে জানিয়েছি। সবাই বেশ খুশি। প্রথম ধাপে 4 লাখ মানুষকে দেয়া হচ্ছে এই ভ্যাকসিন। ফাইজারের মোট 4 কোটি ডোজ টিকার অর্ডার করেছে যুক্তরাজ্য সরকার। প্রথম ধাপে প্রবীণ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন অঞ্চলের ক্লিনিকে বিতরণ করা হবে এই ভ্যাকসিন। টিকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে যুক্তরাজ্যের 70টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন হাসপাতালেও দেয়া হবে এই টিকা। এছাড়া যারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবেন। যারা করোনা ভ্যাকসিন নিচ্ছেন তাদের প্রত্যেককে দেয়া হচ্ছে একটি আইডি কার্ড।
টিকা নেয়ার প্রমাণ এই কার্ডে ভ্যাকসিনের বিস্তারিত তথ্য, ব্যাচ নম্বর ও তা গ্রহণের তারিখ লেখা আছে। এতে দ্বিতীয় আরেকটি তারিখ দেয়া থাকবে যেদিন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হবে। কার্ডটি সবসময় সাথে রাখার আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। করোনা টিকা প্রয়োগ কার্যক্রমের শুরুকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে দিনটিকে ভি ডে হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। It's the beginning of the end of this pandemic. একটা মহামারীর সমাপ্তির শুরু এটি। মানুষ বিধিনিষেধ মানছে যেন এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, কিন্তু এখন আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। এই ভ্যাকসিন আমাদের করোনা মহামারী থেকে বাঁচাবে। এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমি NHS এর কর্মীদের আগাম ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে নিজেদের করোনা ভ্যাকসিন স্পুতনিক 5 প্রয়োগ শুরু করে রাশিয়া। মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের দিয়ে শুরু হয় এই কর্মসূচি। নিয়ন্ত্রকদের অনুমোদন চূড়ান্ত হলে আগামী সপ্তাহেই করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে কানাডা। সোমবার পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ডিসেম্বরের মধ্যেই ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচের 2,49,000 ডোজ পাবে কানাডা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের কোভিড অ্যাওয়ারনেস প্রোগ্রামের সমাজকর্মী তপন সাহা। তপন সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই রাত 9টার বাংলাদেশে। যেটি জানতে চাই যে যুক্তরাজ্যে যে করোনা ভ্যাকসিন প্রথমে কাদেরকে দেওয়া হচ্ছে, টিকা নেওয়ার জন্য কোথায় যেতে হচ্ছে, কি কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, শুভ সন্ধ্যা। এখানে আজকে একটা ঐতিহাসিক দিন, সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজকে সবচেয়ে সুখবরটা আমাদের এখানে, এবং এটার জন্য আমাদের পুরো সমাজের প্রত্যেকটা লোক আজকে আনন্দিত, উদ্বেলিত। আজকে এখানে 70টা হাব থেকে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, এবং এখানে যারা 80 বছরের উপরে তাদেরকে প্রথম অবস্থায় এটা দেওয়া হচ্ছে, এবং যাদেরকে দেওয়া হচ্ছে তাদের যে নার্স আছে এখানে তাদেরকেও এই সাথে ভ্যাকসিন দেওয়া হবে, তাদের বয়স যাই হোক। এখানে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে যেহেতু হসপিটালে, এখানে অতি সতর্কতায় সবাইকে বলা হচ্ছে যতটুকু সম্ভব গাড়িতে যাওয়ার জন্য। তারপর দেখা গিয়েছে যে আজকে 38% লোক তারা ট্রাভেল করেছে পাবলিক ট্রান্সপোর্টে। তো যাই হোক, সুন্দরভাবে আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আপনারা জানবেন যে প্রথম অবস্থায় যে 8 লক্ষ ভ্যাকসিন বেলজিয়াম থেকে এসেছে, ফাইজারের যে ফ্যাক্টরি আছে ওখান থেকে। আগামী ক্রিসমাসের আগেই আরো 40 লক্ষ চলে আসবে। তো আশা করা যায় 80 ঊর্ধ্ব যারা আছে তাদেরকে এর মধ্যেই ভ্যাকসিন দেওয়া হবে। তপন, যারা সাধারণ মানুষ ভ্যাকসিন নিচ্ছেন তারা কি বলছেন এই ভ্যাকসিনটা? কারণ বিশ্বব্যাপী অনেক ভ্যাকসিন এসেছে, আসলে কোনটি কার্যকরী কোনটি কার্যকরী নয় সেটি এখন প্রশ্নবিদ্ধ। আমি একটু উদাহরণ দিয়ে আপনার সাথে যুক্ত করতে চাই। আমরা একটি দেখছিলাম মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের তথ্যমতে দেখেছি যে একজন নার্স, তিনি ফাইজারের টিকা নিয়েছিলেন পরীক্ষামূলকভাবে, কিন্তু তারপরও তিনি আক্রান্ত হয়েছেন। নানান ধরনের প্রশ্ন কিন্তু এখনো থেকেই যাচ্ছে। এই বিষয়গুলোকে আসলে কতটুকু মানুষ নিচ্ছেন এবং কিভাবে তার প্রতিক্রিয়া দিচ্ছেন এই বিষয়ে? গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। আপনারা জানবেন যে ভ্যাকসিন কিন্তু ফাইজার বলেছে 95% এর এফেক্টিভ রেট, কিন্তু বাকি 5% ওটার কি হবে? এখন যখন নাকি ভ্যাকসিনটা দেওয়া হয় তখন আপনার একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়। ওই যে বাকি 5% যারা আছে তারা কিন্তু সেভিয়ার প্রবলেমে পড়বেন না। আর আপনি জানবেন বিশ্বের যে কোনো ভ্যাকসিনে আসছে এ পর্যন্ত প্রত্যেকটারই একটা গ্রুপ আছে, এটাকে বলা হয় অ্যান্টিভ্যাক্স গ্রুপ। এটা সবসময় থাকবে। ইভেন আপনার ইংল্যান্ডেও 18% পিপল বলছে যে তারা ভ্যাকসিন নেবে না, কারণ তাদের চোখে এখন নাকি এটা প্যান্ডামিক না। তবে আর কত মহামারী হলে যে এটাকে প্যান্ডামিক বলা হবে, এটা অ্যান্টিভ্যাক্স গ্রুপকে বোঝানো যাবে না। যেমন আমেরিকাতে আছে তেমন এই দেশেও আছে, ইউরোপে সব জায়গায় আছে। তো অ্যান্টিভ্যাক্স গ্রুপ সবসময় থাকবে। তবে আসার কথা হলো ফাইজার এবং অন্যান্য যারা ভ্যাকসিন নিয়ে আসছে তারাও বলছে যে 95% বা 90% যেটাই হোক, বাকি যে অংশটা থাকবে তারা গুরুতর অসুস্থ হবে না। তাছাড়া আপনার যেসব ভ্যাকসিন যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু আজকে যেমন আমাদের চিফ মেডিকেল অফিসার স্যার প্যাট্রিক ব্যালেন্স একটা কথা বলেছিলেন যে ভ্যাকসিন পাওয়ার পরই আমাদেরকে উদ্বেলিত হওয়া যাবে না যে আমরা নিরাপদ। আমাদেরকে সতর্কতামূলক অবস্থান যেটা আমরা নিচ্ছিলাম, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এটাকে বজায় রাখতে হবে। আগামী এপ্রিলের পরে
যে গত কয়েক মাসের ডেটা নিয়ে তারা বলবে যে ওয়েদার আমরা ফ্রিলি মুভ করতে পারবো। এজন্য বলা হচ্ছে যে সবাই ভ্যাকসিন নেওয়ার পরও সাবধানে থাকতে হবে সবাইকে। জনাব তপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবির 14,326 কোটি টাকার G2G প্রকল্পের নানা অনিয়মের অভিযোগ। চুক্তির 4 বছরেও শুরু হয়নি কাজ, এরই মধ্যে এক দফায় বেড়েছে প্রকল্পের খরচ। চীন বাংলাদেশ দুই দেশের সরকারি চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হলেও নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি ঠিকাদার, ফলে প্রকল্প ঋণের বড় অংশের সুদহার দ্বিগুণ হচ্ছে। দেশের 46 জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে 2016 সালে প্রায় 14,500 কোটি টাকার একটি প্রকল্প নেয় পিজিসিবি। G2G ভিত্তিতে নেয়া প্রকল্পে চীনের সরকারি প্রতিষ্ঠানের বদলে চুক্তি করা হয়েছে দুটি বেসরকারি প্রতিষ্ঠান সিসিসি ইঞ্জিনিয়ারিং ও ইটার্ন ফেপেকের সাথে। কোনো দরপত্র ছাড়াই কাজ দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। সে সময় এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আপত্তি জানিয়ে চীনের সরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণে সীমাবদ্ধ দরপত্র আহ্বান করার প্রস্তাব দিলেও আমলে নেয়নি পিজিসিবি। ফলাফল গত 4 বছরে একটু এগোয়নি প্রকল্পের নির্মাণ কাজ, এমনকি চূড়ান্তই হয়নি নকশা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সূত্র বলছে, বেসরকারি কোম্পানিকে G2G প্রকল্পের কাজ দেয়ায় পাল্টে গেছে ঋণের সুদহার। সাধারণত G2G প্রকল্পে ঋণের সুদহার কম হলেও এক্ষেত্রে বড় অংশই নিতে হচ্ছে দ্বিগুণ সুদের বাণিজ্যিক ঋণ। এদিকে প্রকল্পের কাজ শুরু না হলেও গত বছর 623 কোটি টাকা বেড়েছে প্রকল্পের ব্যয়। আর 2021 সালে শেষ হওয়ার কথা থাকা প্রকল্পের নতুন মেয়াদ 2024 পর্যন্ত। এসব অভিযোগের বিষয়ে জানতে সিসিসি ইঞ্জিনিয়ারিং এর কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। পরে পিজিসিবির প্রকল্প কার্যালয়ে কথা হয় সিসিসি ইঞ্জিনিয়ারিং এর ভাইস প্রেসিডেন্ট সু গং শেং এর সাথে। এ সময় তিনি সকল প্রশ্নের জবাব পিজিসিবির কাছ থেকে চাইতে বলেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া। তবে প্রকল্পের পরিচালক দুষলেন পিজিসিবির পরিচালনা পর্ষদকে। আমাদের মুখ্য সচিব চেয়ারম্যান, কার্যক্রম সরকার ওটা চেয়ারম্যান, ফলে দে টেক দ্য ডিসিশন কারেক্টলি, আই বিলিভ স্পিডি আই ক্যান সে। তারা কোনো ভুল করেনি, যেটা পারে সেটি। পিজিসিবির এই প্রকল্পে প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে কাজ দেয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তাই ঠিকাদার বদলের পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শাস্তি চাইছেন তারা। আগে আমাদের কনসার্ন ছিল যে টাকায় কাজ করা যায় তার চেয়ে কম টাকায় করা যায়, তাহলে আমাদের এত বেশি টাকায় কাজ করাতে হবে কেন? এখন দেখা যাচ্ছে যে কাজই হচ্ছে না, অথচ টাকা তছরূপ হয়ে চলে যাচ্ছে এবং তার জন্য কেউ জবাবদিহিতার আওতায় আসছে না। পিজিসিবির প্রকল্পের আওতায় 48টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি রয়েছে 51টি উপকেন্দ্রের উন্নয়নের কাজ। এছাড়া 100 কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ সহ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়নের কাজ রয়েছে প্রকল্পের আওতায়। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোল্ডেন মনিরের 200টি প্লটের খোঁজ রয়েছে দুদকের কাছে। অভিযোগ পাওয়া গেছে এসব প্লট পেতে সহযোগিতা করেছেন রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা। এর সূত্র ধরেই রাজুকের সিবিএ নেতা আব্দুল জলিল, আকান্দ এবং ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন এই দুজন। বিপুল অবৈধ সম্পদের মালিক গোল্ডেন মনির, তাকে গ্রেপ্তারের পরপরই সহযোগী হিসেবে নাম আসে অসংখ্য রাজক কর্মকর্তার। তাদের সবারই সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। মঙ্গলবার দুজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। 3 ঘন্টা করে জেরা করা হয়েছে আব্দুল জলিল ও ওবায়দুল হককে। বিএনপির আমলে তারা তো সবই আমাকে কাছে যাইতেই দিছে না, তখন হ্যাঁ ওদের সাথে আমাকে কোনো ফাইলে না। রাজকের 2 সিবিএ নেতা ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধানও করছে দুদক। প্রত্যেককে 1 সপ্তাহের মধ্যে আয়কর নথি, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে। রাজুকের প্লট জালিয়াতির জন্য অন্যান্য কর্মকর্তা কর্মচারী অন্যান্য যে বিরুদ্ধে আছে তাদেরটাও আছে। এখানে সংযুক্ত যারা আছে যারা সম্পৃক্ত সেগুলো আসবে। এদিকে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরু হচ্ছে আগামী 1 এপ্রিল।
5টি কোম্পানি এক হয়ে 165টি বাস চালাবে এই সড়কে। মঙ্গলবার নগর ভবনে এক বৈঠক শেষে কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এই সময় পরিবহন মালিক সমিতির নেতারা জানান, এই উদ্যোগ সফল হলে ঢাকার অন্য সড়কেও তা অনুসরণ করা হবে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সিটির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সঙ্গে বৈঠক করেন ঢাকার 2 মেয়র। বৈঠক শেষে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, রাজধানীকে যানজট মুক্ত করতে 42টি রুটে 22টি কোম্পানির মাধ্যমে গণপরিবহন ব্যবস্থাপনার সুপারিশ এসেছে। এই পদ্ধতিতে আপাতত পরীক্ষামূলকভাবে বাস চলবে একটি রুটে। ঘাটারচর থেকে মতিঝিল এই অংশে আমরা পাইলটিং হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা আমরা প্রবর্তন করতে যাচ্ছি। বাকি রুটগুলো আমাদের কার্যক্রমের মধ্যে আওতায় এনে আমরা আশাবাদী যে অচিরেই ঢাকাবাসীকে এই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি সুফল ইনশাআল্লাহ আমরা দিতে পারবো বলে আমরা আশাবাদী। এ সময় উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলেন, সবার সহযোগিতা পেলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। কোন জায়গাটায় বাস বে হবে, কোন জায়গাটায় যাত্রী ছাউনি হবে, আমাদের কোন জায়গায় মালিকদের কি দায়িত্ব, সব কিছু নিয়েই আমরা আজকে লিপিবদ্ধ করেছি। বাসের যারা ড্রাইভার এবং হেল্পার আছে তাদেরকে কীভাবে ড্রেস কোড দেওয়া যায়, সব কিছু নিয়ে এখানে আলাপ হয়েছে। বৈঠক শেষে সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানান, আপাতত 5টি কোম্পানি এক হয়ে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত সড়কে বাস চালাবে। এসব বাসের রং হবে সবুজ। ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত 5টি কোম্পানি চলাচল করতেছে। এই 5টি কোম্পানিকে আমরা একটি কোম্পানিতে রূপান্তরিত করব। এই 5 কোম্পানির মালিকদের সাথে আমরা বসে একটা জায়গায় আমরা আনবো। পাশাপাশি এই কোম্পানির বর্তমান গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে, যেমন এই সিটগুলা না রেখে নতুন করে সিট বানানো হবে, এটা গ্রিন কালার থাকবে। দক্ষিণ ঢাকার মেয়র জানান, রাজধানীতে বাসের তুলনায় টার্মিনালের সংখ্যা কম, তাই 10টি টার্মিনালের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা 43তম বিসিএস অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 সালের অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনও করোনা মহামারীর কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে 43তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে যে সকল শিক্ষার্থীরা অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন, এখনও উত্তীর্ণ হননি, তারা এই সুযোগের বাইরে থাকবেন। এছাড়া প্রফেশনাল কোর্সে বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসি যেসব শিক্ষার্থীরা প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টারের সকল কোর্সে উত্তীর্ণ হয়ে অষ্টম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন, কেবল তারাই 43তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। এবারে রাত 9টার বিরতির সংবাদের অংশে রয়েছে খেলার খবর এবং জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। শান্তকে ছাপিয়ে দ্রুততম সেঞ্চুরিতে দ্যুতিময় ইমন, রাজশাহীর বিপক্ষে রেকর্ড জয় থেকে রইল বরিশাল। আড়াই বছর পর মেসি রোনালদোর দ্বৈরথ, নিউ ক্যাম্পের রাতে বার্সেলোনার অতিথি ইউভেন্টাস। ঘরোয়া টি-20তে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন নাজমুল শান্ত, কিন্তু শান্তর হাসি কেড়ে নিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী তারকা পারভেজ ইমন। 42 বলে সেঞ্চুরি করে সব আলো নিজের দিকে টেনেছেন। ইমনের বিধ্বংসী ইনিংসে 221 রান তাড়া করে রেকর্ড করেছে বরিশাল। একই ম্যাচে 2 সেঞ্চুরি এবং হ্যাটট্রিক দেশের ক্রিকেটে এই প্রথম। 221 রানের টার্গেটে 3 ওভার আগেই বরিশালের জয় একরকম নিশ্চিত। যত টেনশন পারভেজ ইমনের সেঞ্চুরি হয় কিনা তা নিয়ে।
টি-20-র একই ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় সবাই, যা এর আগে দেখেনি এদেশের ক্রিকেট। 19তম ওভারের প্রথম বলে 4 দিয়ে আসে বরিশালের অবিশ্বাস্য জয়। একই সঙ্গে 42 বলে ইমনের সেঞ্চুরিটি দেশের দ্রুততম। ফ্র্যাঞ্চাইজি টি-20-তে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডের সাক্ষী হলো বঙ্গবন্ধু টি-20 কাপ। এর আগে ডু অর ডাই ম্যাচে বড় দায়িত্ব দুই অধিনায়ক তামিম শান্তর কাঁধে। এমন ম্যাচে নিজেকে যেন নতুন করে চেনানোর পণ করেছিলেন শান্ত। ওপেনিংয়ে আনিসুলের সাথে জুটিতে আসে 131। সঙ্গী হারানোর পরেও একই গতিতে খেলেছেন শান্ত। 32 বলে 50 করার পর দ্বিতীয় 50 করেছেন মাত্র 20 বলে। হাঁকিয়েছেন 11-6 আর 4-এর মার 4টি। বিপিএল এর 6 আসরে মাত্র 5 বাংলাদেশি সেঞ্চুরির দেখা পেয়েছেন। সবশেষ মৌসুমে খুলনা টাইটান্সের হয়ে 115 করেছিলেন শান্ত। সব মিলিয়ে বাংলাদেশের টি-20-তে এটি 22তম সেঞ্চুরি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শান্তর 2 নম্বর। শান্তময় ইনিংসে রাব্বির ভাগ্যেও লেখা ছিল কিছুটা স্বস্তি। সোহানকে আউট করার পর পরের বলেই তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন সেঞ্চুরিয়ান শান্ত। হ্যাট্রিক বলকে সমীহ করেননি ফরহাদ রেজা। ফলাফল রাব্বির হ্যাট্রিক, নইলে আরো বড় হতে পারত রাজশাহীর ইনিংস। শান্তর উৎসব আনন্দকে মাটি করে দেন যুব বিশ্বকাপ জয়ী তারকা পারভেজ ইমন। সাইফ তামিম 44 রানের পর তামিমের সঙ্গে ইমনের জুটিতে আসে 117। 25 বলের 50-র পর বাকিটা ইতিহাস। 42 বলে সেঞ্চুরি করে দলকে আসরে টিকে রাখলেন। এটা একটা বড় চেস ছিল, বাট চেষ্টা করছি নিজের ন্যাচারালটা খেলার, আর রানটা দেখার চেষ্টা করি নাই। ওভার দেখছি, ওভার দেখে ওইভাবে খেলার চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে, আর কনফিডেন্সটা অনেক বিল্ড আপ হয়েছে। ইনশাল্লাহ এটা কাজে লাগাবো। বরিশাল রাজশাহী বাঁচা মরার লড়াইটা স্মরণীয় হয়ে থাকলো অনেক রেকর্ডে। টি-20-র মজাটাই তো এখানে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 মাস পর খেলায় ফিরেছেন মাশরাফি মুর্তজা। তার প্রত্যাবর্তন ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে 158 রানের টার্গেট দিয়েছে জেমকন খুলনা। টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা, উদ্বোধনী জুটিতে আসে 33 রান। জাকির 15 আর জহরুল ফেরেল 26 করে। আবারও ব্যর্থ সাকিব এদিন করেছে 15 রান। চমক দিয়ে 4-এ নামেন মাশরাফি, রান আউটে কাটা পড়েন 1 বল খেলে। মিডল অর্ডারে ইমরুলের 24 আর অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাটে আসে 26 রান। শেষ দিকে শুভাগত হোমের 14 বলে 32 রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। শরীফুল 3টি আর মুস্তাফিজের শিকার জোড়া উইকেট। 4 জয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম, রান রেটে পিছিয়ে 2 নম্বরে খুলনা। আড়াই বছরেরও বেশি সময় পর মাঠের লড়াইয়ে মুখোমুখি বর্তমান সময়ের 2 সেরা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার অতিথি ইউভেন্টাস। ফুটবল প্রেমীদের পাশাপাশি মেসি রোনালদোর রোমাঞ্চকর দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশেষজ্ঞরাও। তুরিনেই দেখা হওয়ার কথা ছিল দুজনের। রোনালদো করোনা পজিটিভ হওয়ায় অপেক্ষা বেড়েছে মেসি রোনালদো দ্বৈরথের। 2 মহাতারকাকে বরণ করতে প্রস্তুত ন্যু ক্যাম্প। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই আবেদন বাড়িয়েছে রোমাঞ্চকর দ্বৈরথে। রোনালদোর সাথে মেসির শেষ দেখা 2018-তে। ন্যু ক্যাম্পে মর্যাদার দ্বৈরথ শেষ হয়েছিল নিরুত্তাপ ড্রয়ে। চেনা স্টেডিয়ামে রোনালদো ফিরছেন 2 বছর 7 মাস পর। চ্যাম্পিয়ন্স লিগ 2 মহারথীকে সুযোগ করে দিয়েছে এল ক্লাসিকো স্মৃতিচারণের। মেসি রোনালদো এর আগে মুখোমুখি হয়েছেন 35 বার, যেখানে 16 জয়ে দাপট ধরে রেখেছেন LM10। বিপরীতে CR7 জিতেছেন 10 বার। গোল আর অ্যাসিস্টেও আধিপত্য আর্জেন্টাইন খুদে জাদুকরের। সব মিলিয়ে ইউরোপ সেরার মঞ্চে রোনালদোর গোল 173 ম্যাচে 132টি আর 146 ম্যাচে 118 গোল মেসির। ব্যক্তিগত অর্জনেও চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। 5 বার শিরোপা জেতেন পর্তুগিজ সুপারস্টার। 1 শিরোপা কম নিয়ে পরেই আছেন LM10। 2 বিশ্বসেরার লড়াই ইউরোপ সেরার আসরে যোগ করবে ভিন্ন মাত্রা, এমনটাই মনে করেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। এটা দারুণ যে মেসি রোনালদো উভয়ে 15 বছর ধরে সেরা মান ধরে রেখেছে। তাদের খেলার ধরন আলাদা, কিন্তু দুজনই গোল করা, হ্যাট্রিক করা ও শিরোপা জেতায় পারদর্শী। কে সেরা এটা বড় ব্যাপার নয়, তাদের খেলা উপভোগ করাটাই মুখ্য বিষয়। ইতালিতে রোনালদো যখন আলো নিজের দিকে রেখেছেন, স্পেনে তখন চলছে মেসির দুঃসময়। কোম্যানের ট্যাকটিক্যাল পরিকল্পনায় অস্বস্তিতে আর্জেন্টাইন সুপারস্টার।
লিগে 10 ম্যাচে করেছেন 4 গোল, যার 2টি পেনাল্টি থেকে। আর সিরিয়াতে 8 ম্যাচে 10 গোল করেছেন রোনালদো। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবারে জানাচ্ছি অন্যান্য প্রসঙ্গ। মানুষের তৈরি যে কোনো বিপর্যয় মোকাবিলার ক্ষমতা রয়েছে প্রজাপতির, জানিয়েছেন কোস্টারিকার জীববিজ্ঞানীরা। দ্রুত বংশবৃদ্ধি এবং যে কোনো অনুকূল পরিস্থিতিতে প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাকে এর কারণ বলছেন তারা। গবেষক রিকার্ডো মুরিলো হিলার জানিয়েছেন, প্রাণীটির মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এক কথায় তাদের প্রায় অমর করে তুলেছে। বর্তমানে পৃথিবীতে মোট 17,500 জাতের প্রজাপতি রয়েছে। আর এই প্রতিবেদন দেখবেন সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরটিতে। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও 38 বছর ধরে গাছ বেয়ে পরিবার বাঁচানোর সংগ্রামে ঝালকাঠির কুদ্দুস মোল্লা। অবিশ্বাস্য হলেও দক্ষতার সাথে এই কাজ করে সংসার চালাচ্ছেন তিনি। অভাব আর প্রতিবন্ধকতা থাকলেও আত্মমর্যাদার লড়াইয়ে থেমে যাননি কুদ্দুস। 9 বছর বয়সে অজানা এক রোগে দৃষ্টি হারান কুদ্দুস মোল্লা। এরপর দিনমজুরির কাজ শুরু করলেও বেশি দিন ধরে রাখতে পারেননি। 22 বছর বয়স থেকে শুরু করেন গাছে ওঠার কাজ। কখনো নারকেল, কখনো সুপারি পেরে কিংবা গাছ পরিষ্কার করাই হয়ে ওঠে তার পেশা। বিয়ের কিছুদিন পরেই মারা যান স্ত্রী। এরপর 3 মেয়েকে নিয়ে বিপাকে পড়েন কুদ্দুস মোল্লা। তবে দারিদ্র্য এবং অন্ধত্বের কাছে হার মানেননি তিনি। বছর 3 আগে বড় মেয়েকে বিয়েও দিয়েছেন। বাকি 2 মেয়েকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করাই কুদ্দুসের ইচ্ছা। নারকেল সুপারি গাছ বাইয়া আমি জীবন যাপন বাঁচাই। আমি কেউর কাছে হাত পাতি না বা ভিক্ষা করি না, আমার লজ্জা লাগে। আব্বু যে সময় নামে তখন আমি আবার যে সময় কোনো জায়গা খারাই, তারপর আমি হপারি লামিয়া হাত ধরিয়ে আবার বাসায় চলে যাই। আজকে যেমন এমন একটা গাছও পায় না, কালকে বাইয়াইছে একটা 2 বাড়িতে ডাকছে, ওই বাড়ি যাই বাইয়ের কারণে তো দিন চলে না। এক একটি গাছে উঠতে 50 থেকে 100 টাকা পান কুদ্দুস। তা দিয়ে কোনো রকমে চলে সংসার। তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। কুদ্দুস মোল্লাকে শহর সমাজসেবা কার্যালয় জালুকাঠি থেকে ক্ষুদ্রঋণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। তিনি যে ঘরে বসবাস করেন, ঘরটি একচালা এবং ভাঙ্গা। এই শীতে এই ভাঙ্গা ঘরে বসবাস করা খুবই কঠিন। তাই তার একটি ঘর পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট তার যাওয়ার জন্য আমরা সাহায্য করব। বয়সের কারণে শরীর দুর্বল হলেও দৃষ্টি প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি একটুও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মহাখালীর 7তলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত 150 পরিবারের মাঝে ত্রাণ এবং কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করেন 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসির। গত 23 নভেম্বর আগুনে বস্তির অর্ধশত ঘর এবং দোকান পুড়ে যায়। আজ গুনে ক্ষতিগ্রস্ত 200-র বেশি মানুষকে চাল, ডাল, নিত্যপণ্য সহ নগদ টাকা এবং শীতবস্ত্র দেওয়া হয়। কাউন্সিলর মোহাম্মদ নাসির জানান, ক্ষতিগ্রস্ত মানুষকে কিভাবে মাথা গোঁজার ঠাঁই দেওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে। করোনাকালে ত্রাণ সহায়তা অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। গত কয়েকদিন ধরেই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। মানুষের তৈরি যে কোনো বিপর্যয় মোকাবিলার ক্ষমতা রয়েছে প্রজাপতির, এমনই তথ্য দিয়েছে কোস্টারিকার জীববিজ্ঞানীদের একটি গবেষণা। যে কারণে সহজে বিলুপ্ত হবে না এই পতঙ্গ। দ্রুত বংশবৃদ্ধি এবং যে কোনো অনুকূল পরিস্থিতিতে প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাকে এর কারণ বলছেন গবেষকরা। নানা রঙের বৈচিত্র্যে সহজেই সবার নজর কাড়ে প্রজাপতি। ক্ষুদ্র এই প্রাণীর জীবনচক্রের 4টি ভাগ। প্রথমে ডিম, তা থেকে লার্ভা বা শুঁয়োপোকা, তারপর পিউপা এবং সর্বশেষ পূর্ণাঙ্গ প্রজাপতি। এই পতঙ্গের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল সহজে বিলুপ্ত না হওয়া। কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত প্রজাপতি গবেষক রিকার্ডো মুরিলো হিলার জানান, প্রাণীটির মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এক কথায় তাদের প্রায় অমর করে তুলেছে।
প্রজাপতি খুব শিগগিরই বিলুপ্ত হয় না। এরা পৃথিবীতে 16 কোটি বছর ধরে রয়েছে। ক্রিটেসিয়াস যুগে সবকিছু ধ্বংস হওয়ার পরও এরা টিকে ছিল। এরা খুব দ্রুত বংশবিস্তার করতে পারে, এছাড়া যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেয়। প্রকৃতির ইঙ্গিতদাতা হিসেবেও খ্যাতি রয়েছে প্রজাপতির। বন রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব চিহ্নিতকরণেও বিজ্ঞানীদের সহায়তা করে এটি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ওঠানামার ইঙ্গিত এবং বৃষ্টিপ্রবল এলাকা চিহ্নিত করতে সুপরিচিত এরা। পাশাপাশি বনের বাস্তুসংস্থান রক্ষা ও খাদ্য শৃঙ্খলা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রজাপতি। প্রজাপতিরা রোদ ছাড়া উঠতে পারে না, ফলে বৃষ্টিতে এদের বংশবিস্তারে অসুবিধা হয়। এছাড়াও শীতল রক্তের প্রাণী হওয়ায় সে সময় তারা বেশি মারা যায়, ফলে বৃষ্টিপ্রবল এলাকাগুলোতে প্রজাপতির দেখা পাওয়া যায় না। এছাড়াও বনের যে অংশে বড় এবং বেশি গাছপালা থাকে, প্রজাপতি সেখানেই বাসা তৈরি করে। তাই মানুষ খুব সহজেই জঙ্গলের সবুজ অঞ্চল চিহ্নিত করতে পারে, যা বনের রক্ষণাবেক্ষণে সহায়তা করে। গবেষকদের মতে প্রকৃতিতে অসামান্য গুরুত্ব রয়েছে প্রজাপতির। বৈশ্বিক তাৎপর্যপূর্ণ এই পতঙ্গটির জীবনের প্রতিটি ধাপের পেছনেই রয়েছে বিশেষ লক্ষ্য ও স্পষ্ট কারণ, যা অনন্তকাল ধরে চলে আসলেও এখনও অজানা মানবজাতির কাছে। বর্তমানে পৃথিবীতে মোট 17,500 জাতের প্রজাপতি রয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।